ওয়েলকাম টু বেঙ্গলি পাঠশালা। আমি তোমাদের এডুকেটর শঙ্কু। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও ভালো চলছে। তো প্রতিনিয়ত প্রিপারেশনের মধ্যে থাকো এবং ঠিকঠাকভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, যাতে তোমরা খুব ভালো প্রস্তুতির মধ্যে থাকতে পারো। তো দেখো, আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি ফোর্থ শিফটে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, ঠিক আছে, এইগুলো আনুমানিক এই প্রশ্নগুলো এসেছিল সম্ভবত। তো সেইগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আগের দিন আমরা সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখো ফোর্থ শিফট, পরের দিনের প্রথম প্রশ্ন, ভানসাদা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। তার আগে বলে রাখি, দেখো আমাদের চ্যানেল হচ্ছে বেঙ্গলি পাঠশালা এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো। এই পিডিএফটা পেতে গেলে তোমাদের কিন্তু এই টেলিগ্রামে যুক্ত হতে হবে, ঠিক আছে। এই টেলিগ্রামের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিওর। এছাড়াও এই পিডিএফের একদম শেষে গিয়ে টেলিগ্রাম চ্যানেল, যে এই লেখাটাই সেম লেখা পাবে, টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট ওই লিঙ্কে চলে যেতে পারবে, ঠিক আছে। তো দেখো, এই ভানসাদা জাতীয় উদ্যান হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। এটা নওশরী জেলায় অবস্থিত, ঠিক আছে। এটা মহারাজের মালিকানাধীন ছিল বলে সেই উদ্যানটির নাম হচ্ছে ভানসাদা। এখানে তোমার কতটুকুনি জায়গা আয়তন দেওয়া আছে এবং এটা প্রতিষ্ঠিত হয় 1979 সালে, জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আর পার্কের উত্তর পূর্ব সীমানা দিয়ে প্রবাহিত হচ্ছে অম্বিকা নদী। এখানে দেখো ভিল, গামিদ, ওয়ারলি, কোকনি, কুনবি এবং ডাঙ্গি এই উপজাতি স্থানীয় আদিবাসীদের আবাস রয়েছে। এখানে 440টি প্রজাতি আছে বিভিন্ন রকমের, সেখানে ডিটেলসে তোমরা বাকিটা পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, কোন ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হয়েছে? এটা জানতে গেলে আমাদের কয়েকটা তথ্য জানতে হবে। দেখো, উত্তর হচ্ছে 356 ধারাতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হয়েছে। এবার রাষ্ট্রপতি শাসন সম্পর্কে একটু তথ্য জেনে নিই। 356 ধারা অনুযায়ী যা রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসন আরোপ হিসেবে পরিচিত, ঠিক আছে। রাজ্যের উপরে যখন রাষ্ট্রপতি শাসন হয়, প্রেসিডেন্ট রুল হয়, তখন কিন্তু 356 ধারা চালু হয়। এবং এই যে 356 ধারাটি 1935 সালে ভারত সরকারের আইনের 93 ধারার উপর ভিত্তি করে তৈরি, ঠিক আছে। কোনো রাজ্যে যদি সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতা হয়, তখন সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। তাছাড়া দেখো, রাজ্য সরকার স্থগিত করা হয়, রাজ্য সরকারকে স্থগিত করা হয় এবং কেন্দ্রীয় সরকার সরাসরি রাজ্যপালের পদের মাধ্যমে রাজ্য পরিচালনা করেন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার রাষ্ট্রীয় জরুরি অবস্থা এবং সাংবিধানিক জরুরি অবস্থা বলেও জানা যায়। আর যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদীয় অনুমোদনের প্রয়োজন হয়, ঠিক আছে। সংসদীয় অনুমোদনের প্রয়োজন হয়। রাষ্ট্রপতি শাসনের ঘোষণাটি জারি হওয়ার 2 মাসের মধ্যে কিন্তু সংসদের উভয় কক্ষে অনুমোদন করা উচিত। হয়তো দেখা গেল এমার্জেন্সি কারণবশত রাষ্ট্রপতি ঘোষণা করে দিল, কিন্তু সেই ঘোষণা করা যে অর্ডারটা, সেটা কিন্তু 2 মাসের মধ্যে সংসদের উভয় কক্ষে অনুমোদন করা প্রয়োজন। অনুমোদন হবে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে। আর রাষ্ট্রপতি শাসন প্রাথমিকভাবে 6 মাসের জন্য হয়। এই রাষ্ট্রপতির যে শাসনটা, যদিও অ্যাপ্রুভাল সংসদ দেয়, কিন্তু তবুও সেটা 6 মাসের জন্যই হবে। পরবর্তীতে সংসদীয় অনুমোদন নিয়ে প্রতি 6 মাস পর পর তা 3 বছরের জন্য বাড়ানো যেতে পারে। প্রথম 6 মাস হলো, তারপরে আবার সংসদ অনুমতি যদি দেয় আবার 6 মাস হবে, এইরকম করে মোট 3 বছরে কিন্তু এটা চালানো যাবে। তারপরে দেখো, রাজ্যপাল রাষ্ট্রপতির পক্ষে রাজ্যের প্রশাসন পরিচালনা করেন, ঠিক আছে। রাষ্ট্রপতি ঘোষণা করে, কিন্তু রাজ্যপাল এটা পরিচালনা করে। তিনি রাজ্যের মুখ্য সচিব এবং অন্যান্য উপদেষ্টা প্রশাসকের সাহায্য নেন, যাকে তিনি নিয়োগ করতে পারেন। রাজ্যের বিধানসভা, এটা হয় রাষ্ট্রপতি দ্বারা স্থগিত বা ভেঙে দেওয়া হবে, ঠিক আছে, এটা ভেঙে দেওয়া যেতে পারে। দেখো, ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে। ধারা 352, যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে। 354 হচ্ছে জাতীয় জরুরি অবস্থার সময় কেন্দ্র রাজ্যের আর্থিক ব্যবস্থা, এবং 355 ধারা হচ্ছে বাহ্যিক আগ্রাসন এবং আভ্যন্তরীণ গোলযোগ থেকে রাজ্যগুলিকে রক্ষা করার কেন্দ্রের দায়িত্ব, ঠিক আছে। এই কটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই 356 ধারা প্রসঙ্গে। পরের প্রশ্ন দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ব্যারোমিটার হচ্ছে একটা বৈজ্ঞানিক যন্ত্র, বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করে। বায়ু চাপ পরিমাপের জন্য পারদ ব্যারোমিটার বা অ্যানোরয়েড ব্যারোমিটার ব্যবহার করা হয়। ইতালির বিজ্ঞানী ইভানজেলিস্তা টরিসেলি 1643 খ্রিস্টাব্দে ব্যারোমিটার আবিষ্কার করেন এবং বায়ু চাপ মাপার এসআই একক হলো পাস্কাল, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। বায়ুচাপের পরিবর্তন আবহাওয়ার স্বল্পমেয়াদী পরিবর্তনের পূর্বাভাস দিতে পারে, ঠিক আছে। এবার স্বল্পমেয়াদী পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু পূর্বাভাস দেয়।
নেক্সট প্রশ্ন দেখো, স্থির অবস্থায় বাস থেকে চলতে শুরু করলে নিউটনের কোন সূত্রের প্রয়োগ ঘটে? দেখো, স্থির অবস্থায় যদি বাস থেকে চলতে শুরু করলে, এটা নিউটনের কিন্তু প্রথম গতিসূত্র। সেখানে বলা ছিল, দেখো নিউটনের প্রথম সূত্র বলে যে কোনো বস্তু স্থির থাকবে যা সরল রেখায় গতিশীল থাকবে যদি না কোনো বাহ্যিক বল এতে কাজ করে। দেখো, এই সূত্রকে জড়তা সূত্র বলা হয়। নিউটনের গতির সূত্রগুলি একটি দেখো বস্তুর গতিকে তার উপর ক্রিয়াশীল শক্তির সাথে সম্পর্কিত করে। এই সূত্রগুলি অন্য দুটো সূত্র হচ্ছে, দেখো নিউটনের এটা দ্বিতীয় সূত্র, কোনো বস্তুর উপর বল তার ভরের ত্বরণের সমান। এবং নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে, যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তখন অন্য বস্তুটি প্রথম বস্তুর উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে। নেক্সট প্রশ্ন দেখো, ন্যাটোটা কত খ্রিস্টাব্দে তৈরি হয়? ঠিক আছে, ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এবং এই ন্যাটো 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? দেখো এটা হচ্ছে একটা আন্তঃসামরিক জোট, যা 4 এপ্রিল 1949 সালে স্বাক্ষরিত হয়েছিল। আর ন্যাটোর সদর দপ্তর হচ্ছে, দেখো বেলজিয়ামের ব্রাসেলস শহরে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, মানুষের রক্তের পিএইচ মাত্রা কত? সঠিক উত্তর হচ্ছে 7.4। এবার কিছু দেখো তথ্য, পিএইচ মান 7.4, এর প্রকৃতিতে ক্ষারীয় প্রকৃতির হয়। ঠিক আছে, এবং পিএইচ এই যে 7 পিএইচকে বলা হয় প্রশম্য, এবং অ্যাসিডের মান যেটা হয় সেটা হচ্ছে পিএইচ 7-এর যদি মান কম হয় তাহলে সেটা অ্যাসিড হয়, এবং পিএইচ 7-এর বেশি হলে সেটা হয় ক্ষার। ঠিক আছে, মানুষের রক্তের প্রকৃতি কিছুটা ক্ষারীয় বলা যেতে পারে যেহেতু 7-এর উপরে। পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত হয়, যেখানে 0 এর অর্থ সর্বাধিক আম্লিক এবং 14 এর অর্থ হচ্ছে সর্বাধিক ক্ষারীয়। এটি রিদমিক স্কেল এবং লিনিয়ার স্কেল নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ব্রহ্মপুত্র নদের উপনদীর নাম কি? এখানে যে ব্রহ্মপুত্র নদের উপনদীগুলো দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো সিয়াং, তিস্তা, মানস, সুবর্ণশিরি, লোহিত, ধানসিরি, দিবাং। এবার যে প্রশ্নটা এসেছিল সেখানে অনেকগুলো অপশন দেওয়া ছিল, তার মধ্যে মানুষটা ছিল, সুতরাং মানুষটা হবে। এবং এই বাকিগুলোও কিন্তু উপনদী, এটা ডিটেলসে আমরা এটা পেয়ে যাচ্ছি। আর ব্রহ্মপুত্র নদী তিব্বতের কৈলাস রেঞ্জের হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং বলা যেতে পারে অবশেষে এটি বঙ্গোপসাগরে গিয়ে মেশে। এই নদী সম্পর্কে কিছু তথ্য দেখো, ব্রহ্মপুত্র নদীকে লাল নদীও বলা হয়, পুরুষ নদী বলে, এবং পূর্ব নাম ছিল লোহিত বা লোহিত্য। এবং চীনের তিব্বতে ব্রহ্মপুত্র নদীকে ইয়ারলুং বা সাংপো বলা হয়, সাংপো থাকে অনেক জায়গায়। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন দেখো, বরাকর কোন নদীর উপনদী? বরাকর হচ্ছে পূর্ব ভারতের দামোদর নদীর প্রধান উপনদী, এটা হচ্ছে মেন উত্তর। ঠিক আছে, দামোদরের প্রধান উপনদী। আর এর যদি উৎপত্তি দেখি, ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার পদ্মার কাছে উৎপত্তি। ঠিক আছে, 225 কিলোমিটার প্রবাহিত হয়। আর দেখো বরাকর নদীর প্রধান দুটি উপনদী হলো উশ্রী নদী দক্ষিণ থেকে এবং বর্ষতী নদী হচ্ছে উত্তর থেকে। আর বরাকর নদীর উপর কিন্তু তিলাইয়া বাঁধ আছে। প্রশ্ন আসে তিলাইয়া বাঁধ কোন নদীর উপর? তাহলে হবে বরাকর নদীর উপর। 9 নম্বর প্রশ্ন দেখো, গোল্ডেন আউল পুরস্কার কোন দেশ পেয়েছে? অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। এখানে অসাধারণ শ্রেষ্ঠত্ব প্রদর্শনে শ্রীলঙ্কার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মর্যাদাপূর্ণ কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সের অধীনে থাকা ভারতীয় সশস্ত্র বাহিনীর 3 জন অফিসারকে তাদের অসামান্য কাজের জন্য লোভনীয় এই গোল্ডেন আউল পুরস্কারে সম্মানিত করেছে। কোন কোন ক্ষেত্রে দেখা যায়? দেখো, বিশ্লেষণাত্মক দক্ষতা, কৌশলগত চিন্তা ভাবনা এবং ভবিষ্যতে নেতৃত্বের সম্ভাবনার ক্ষেত্রে, ব্যতিক্রমী কৃতিত্বের ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে, পুরস্কারটা দেওয়া হয়েছে। যোগব্যায়ামের কথা কোন বেদে বলা আছে? দেখো, 4খানা বেদের অপশন ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যোগ শব্দটি প্রথম ঋগ্বেদ প্রাচীন সংস্কৃত গ্রন্থে উল্লেখ করা হয়েছিল, যা 1500 খ্রিস্টপূর্বাব্দে। এখানে কি থাকে? মূলত আচার, মন্ত্র, গানের কথা বলেছিল, বৈদিক পুরোহিতরা তাদের জীবনে ব্যবহার করতেন। 11 নম্বর প্রশ্ন দেখো, ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল কোন দেশে? তাহলে ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ফ্রান্সের প্যারিসে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর এই যে ফিফা ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, ঠিক আছে, আন্তর্জাতিক ফুটবল সংস্থা, যা 1904 সালে 21শে মে 7টি দেশ মিলে প্রতিষ্ঠিত হয়েছিল। আর ফিফার সদর দপ্তর দেখো সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। সদস্য পদ হচ্ছে 211 জন, জাতীয় সমিতি রয়েছে। এবং ফিফা বিশ্বকাপ যেটা প্রথম উদ্বোধন করা হয়েছিল উরুগুয়েতে 1930 সালে। 12 নম্বর প্রশ্ন দেখো, আয়ুর্বেদিক দিবসের থিম কি ছিল? দেখো, আয়ুর্বেদিক দিবস যেটা আয়ুষ মন্ত্রক 29 অক্টোবর 2024
9তম আয়ুর্বেদিক দিবস পালন করেছে। সেখানে তার থিম হচ্ছে বিশ্ব স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবন। ঠিক আছে, এটা 2024-এ। 13 নম্বর প্রশ্ন দেখো, 2024 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছে? তাহলে আন্তর্জাতিক বুকার 2024 সালে জেনি এরপেনবেক, ঠিক আছে, এরপেনবেক, তাহলে জেনি এরপেনবেক, আর আছে এখানে আছে মাইকেল হফম্যান দ্বারা অনুবাদিত কাইরোসকে দেওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এটা কি জিনিস দেখো, আন্তর্জাতিক বুকার পুরস্কার, যেটা পূর্বে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ নামে পরিচিত ছিল, 2005 সালে প্রতিষ্ঠিত, 2005-এ প্রতিষ্ঠিত, ইংরেজিতে অনুদিত এবং যুক্তরাজ্য আয়ারল্যান্ডের প্রকাশিত একটি একক বইয়ের প্রতি বছর পুরস্কৃত হয়। পুরস্কারের লক্ষ্য হচ্ছে বৈশ্বিক কথা সাহিত্য প্রচার করা এবং অনুবাদকের কাজ উদযাপন করা। পুরস্কারের যে অর্থ মূল্য সেটা হচ্ছে দেখো 50,000 পাউন্ড, হ্যাঁ, ইউএসডি হচ্ছে 64,000 সহ আসে, লেখক এবং অনুবাদকের মধ্যে সেটা সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। এখানে সংক্ষিপ্ত তালিকা দেওয়া আছে দেখো, সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখক আর অনুবাদক প্রত্যেকে 2,500 পাউন্ড করে পান। আর ভারতীয় আন্তর্জাতিক বুকার পুরস্কার বিজয়ী কারা কারা দেখো, 1971 সালে পেয়েছিলেন VS নাইপাল, সালমান রুশদি পেয়েছিলেন 1981-তে, 1997 অরুন্ধতী রায়, বইগুলোর লেখা এখানে দেওয়া আছে ডান দিকে। 2006 পেয়েছিলেন কিরণ দেশাই, 2008-এ পেয়েছিলেন অরবিন্দ আদিগা এবং 2022-এ গীতাঞ্জলি শ্রী, টম্ব অফ স্যান্ড, এটা লেখার জন্য। নেক্সট প্রশ্ন দেখো, মহাবলীপুরমে রথের মন্দির কে তৈরি করেছে? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কিন্তু রাজা নরসিংহ বর্মন প্রথম, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এই নরসিংহ বর্মন প্রথম যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে মহাবলীপুরম এই নগরীর পত্তন ঘটান, মানে উত্থান ঘটে। ঠিক আছে, তারপরে দেখো এগুলো কিন্তু এই মন্দিরগুলো গ্রানাইট শিলা দিয়ে তৈরি, আর পল্লব শাসকদের শৈল্পিক রুচির প্রতিফলন এটা। ঠিক আছে, মহাবলীপুরম হচ্ছে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে অবস্থিত একটা ঐতিহাসিক শহর, পাথরের স্থাপত্যের জন্য বিখ্যাত। মহাবলীপুরমকে মামাল্লাপুরম নামেও ডাকা হয়, মামাল্লাপুরম শব্দের অর্থ হচ্ছে মামল্লার শহর। নেক্সট প্রশ্ন, 2024-এ G7, এই যে G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 50তম G7 শীর্ষ সম্মেলন, রিপিট এটা হয়েছে, দেখো 13 জুন থেকে 15 জুন পর্যন্ত 2024 সালে ইতালির আপুলিয়ার ফাসানো শহরে অনুষ্ঠিত হয়েছিল। আর এই দেখো, এই যে প্রেসিডেন্সি হিসেবে ইতালি জুন মাসে এটা ইতালির পুগুলিয়া এখানে শীর্ষ সম্মেলন আয়োজন করবে। ঠিক আছে, পূর্ব পশ্চিমের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবে এবং পূর্ব পশ্চিমের মধ্যে সংযোগের প্রতীক এবং সামিটের গ্লোবাল সাউথের উপর ফোকাস করার জন্য। ইতালি তার প্রেসিডেন্সি, ইউক্রেন, G7-এর মধ্যে ঐক্য, আন্তর্জাতিক আইনের নিয়মের প্রতি শ্রদ্ধা, অর্থনৈতিক নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, অভিবাসন এবং আফ্রিকার সাথে সহযোগিতার উপর ফোকাস করার পরিকল্পনা করেছে। ঠিক আছে, এটা দেখো আন্তর্জাতিক একটা ফোরাম, যেখানে সদস্যগুলো হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই নেতাদের নিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয়। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি এবং ইউরোপীয় কমিশনের সভাপতি দ্বারা যৌথভাবে প্রতিনিধিত্ব করা। ইউই অতিথি হিসেবে সমস্ত আলোচনায় অংশগ্রহণ করে। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর দেখো, এটা হচ্ছে ব্রিটিশ আইনজীবী এবং প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোন্স। সালটা হচ্ছে 1784 এবং 15 জানুয়ারি। এটা অনেক পরীক্ষায় আসে, শুধুমাত্র ক্লার্কশিপ বলে না, WBP বলো, কেপি বলো, WBCS বলো, বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, এবং তারিখটা সেখানে জিজ্ঞাসা করে 1784, 15 জানুয়ারি। দেখো, প্রাচ্য বিষয়ক গবেষণাকে উৎসাহিত করার জন্য এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার সময় নাম ছিল এশিয়াটিক সোসাইটি। এই এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের উদ্দেশ্য হচ্ছে এশিয়ার ইতিহাস, নাগরিক এবং প্রাকৃতিক পুরাকীর্তি, আইন, কলা, বিজ্ঞান, সাহিত্য অনুসন্ধান করা। নেক্সট প্রশ্ন দেখো, মানবদেহে কোন ধাতুটি থাকে না? অপশন আছে দেখো, লোহা, তামা, আয়োডিন, সীসা। লোহা, তামা, আয়োডিন এগুলো সবই থাকে। ঠিক আছে, থাকে না সীসা। তাই আমাদের সঠিক উত্তর কিন্তু হবে সীসা। আর কিছু তথ্য দেখো, মানবদেহের ভরের প্রায় 99% হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম এবং ফসফরাস নামক 6টি উপাদান দ্বারা গঠিত। বাকি হচ্ছে 0.85% পটাশিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, এই 5টি উপাদান দ্বারা গঠিত। ঠিক আছে, এবং মানবদেহের রক্তে থাকে আয়রন, দেখো কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়োডিন এগুলো থাকে, এই ধাতুগুলো পাওয়া যায়। তাহলে পাওয়া যায় না কিন্তু সীসা। মানবদের মোট ওজনের 65% হচ্ছে অক্সিজেন এবং 18.5% কার্বন এবং 9.5% হাইড্রোজেন দ্বারা গঠিত। মানবদেহের প্রতিটি অংশই হচ্ছে বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত, যা জীবনের মৌলিক একক।
ঠিক আছে, এটা কোশ্চেন নাম্বার দুটো পরপর একই হয়ে গেছে। হ্যাঁ, এগুলো একটা করে অ্যাড হবে, এটা 18 হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দেশের ভেটো পাওয়ার নেই? দেখো, কোন দেশের ভেটো পাওয়ার নেই তার আগে আমাদের এই পরিষদ সম্পর্কে একটু জেনে নিতে হবে। তবে ফ্রান্স এবং যুক্তরাজ্য 1989 সাল থেকে কোনো ভেটো পাওয়ার ব্যবহার করেনি। আর এখানে যে অপশন ছিল, ঠিক আছে, কাদের 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 এই ভেটো পাওয়ার আছে সেটা একটু দেখে নাও। এই 5টি স্থায়ী সদস্যদের ভেটো পাওয়ার আছে, সেটা হচ্ছে রাশিয়া, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। আর তোমাদের এই প্রশ্নটা যে অপশনে যেটা ছিল এক্সট্রা, এই এই 5টা সদস্যের মধ্যে 3টে ছিল এবং এক্সট্রা ছিল কানাডা। তো সঠিক উত্তর হবে কিন্তু এই কানাডাটা। ঠিক আছে, কানাডা হবে সঠিক উত্তর। কানাডার কোনো ভেটো পাওয়ার নেই। আর এটা দেখো 6টি প্রধান অঙ্গ। ঠিক আছে, এই যে জাতি নিরাপত্তা পরিষদের 6টি প্রধান অঙ্গ। হ্যাঁ, দেখো এর উদ্দেশ্য হচ্ছে সমৃদ্ধ রাষ্ট্রপুঞ্জ 4টি উদ্দেশ্য: আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা, ঠিক আছে, জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সমস্যার সমাধান এবং মানব অধিকারের প্রতি সম্মান বৃদ্ধিতে সহযোগিতা করা, এবং জাতির কর্মের সমন্বয়ের জন্য একটি কেন্দ্র হতে হবে। ঠিক আছে, ভোটিং সিস্টেম এখানে কিভাবে হয়? নিরাপত্তা পরিষদের প্রতিটি সদস্যের একটি করে ভোট থাকবে। পদ্ধতিগত বিষয়ে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত 9 জন সদস্যের ইতিবাচক ভোটের মাধ্যমে নেওয়া হবে। 5 জন স্থায়ী সদস্যকেই কোনো না কোনো সময়ে ভোটের অধিকার প্রয়োগ করেছেন। যদি কোনো স্থায়ী সদস্য প্রস্তাবিত রেজলিউশনের সাথে সম্পূর্ণরূপে একমত না হন, তবে ভেটো দিতে না চান, তাহলে এটি বিরত থাকতে বেছে নিতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? আমরা জানি যে লোহার ব্যবহার জানতো না। ঠিক আছে, হরপ্পা সভ্যতা হচ্ছে তোমার ব্রোঞ্জ যুগের সভ্যতা, তাম্র ব্রোঞ্জ যুগের, তাই তামা এবং ব্রোঞ্জের ব্যবহার এই সময়ে ধাতুবিদ্যার বিকাশ ঘটেছিল। আর কি কি ব্যবহার করা হতো? সোনা, রূপা, তামা, সীসা, এগুলো ব্যবহার করা হতো। আর হরপ্পা সভ্যতার শহরে পাওয়া গেছে তামা, ব্রোঞ্জ, সোনা, রূপা, পাথর, খোল, ধাতু ইত্যাদি দিয়ে তৈরি বিভিন্ন বস্তু। ঠিক আছে, হাতিয়ার, অলংকার এবং পাত্র তৈরিতে তামা, ব্রোঞ্জের ব্যবহার করা হতো। আর অলংকার এবং পাত্র তৈরিতে সোনা এবং রূপা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, দ্য এরা অফ ডার্কনেস কার লেখা? এটা শশী থারুরের লেখা, অ্যান এরা অফ ডার্কনেস। শশী থারুর এই বইটা লিখেছিলেন 2016 সালে, এবং এটি ভারতে ব্রিটিশ উপনিবেশিক শাসনের বর্ণনা দেয়। ঠিক আছে, তার সংসদ হচ্ছে কোথাকার? এমপি। তিনি হচ্ছেন কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম, এখান থেকে এমপি। এবং 2017 সালে ইংলোরিয়াস এম্পায়ার নামে ব্রিটিশ সাম্রাজ্য নিয়ে একটি বই, এবং 2008 সালে হোয়াই আই এম হিন্দু নামে অপর একটি বই লিখেছেন। নেক্সট প্রশ্ন দেখো, হর্নবিল উৎসব কোথায় হয়? এই উৎসবটা উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড রাজ্যে পালিত হয়। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। প্রতি বছর 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত এই উৎসব পালিত হয়। এর বিশেষত্ব দেওয়া আছে, তোমরা পিডিএফে দেখে নিও। নেক্সট প্রশ্ন দেখো, তাইকোন্ডা কোন দেশ থেকে উৎপত্তি হয়েছে? এটা দেখো, উৎপত্তি হচ্ছে দক্ষিণ কোরিয়া। তোমাদের যে অপশনগুলো ছিল ক্লার্কশিপে সেখানে কোরিয়া বলেছিল, তো সেক্ষেত্রে কোরিয়া হবে সঠিক উত্তর। এবং এই যে তাইকোন্ডো বা তাইকোয়ান্দো, এটা হচ্ছে একটা মার্শাল আর্ট এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা। এরা যুদ্ধ কৌশল, আত্মরক্ষা, খেলাধুলা, ব্যায়াম, কিছু কিছু ক্ষেত্রে ধ্যান, দর্শনের সম্মিলন। অনুশীলনকারীদের সংখ্যার দিক থেকে 1989 সালে তাইকোয়ান্দো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মার্শাল আর্ট হিসেবে বিবেচিত হয়েছিল। ঠিক আছে, আর 2000 সাল থেকে এটা কিন্তু একটা অলিম্পিক ইভেন্ট হিসেবে গণ্য হয়। নেক্সট প্রশ্ন দেখো, অগ্নি মন্দির কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত? দেখো, অপশনে ছিল বৌদ্ধ, জৈন, এরকমভাবে অপশন ছিল। সেখানে জরথুস্ট্র সম্প্রদায় ছিল, তো আমাদের সঠিক উত্তর হবে জরথুস্ট্র সম্প্রদায়। ঠিক আছে, এই জরথুস্ট্রিয়ানদের উপাসনা স্থানকে বলা হয় অগ্নি মন্দির। হ্যাঁ, এই মতবাদে আগুন এবং জল হলো আচারের বিশুদ্ধতার এজেন্ট। আর আমাদের ভারতে মুম্বাইয়ের ফোর্ট এলাকায় শেঠ বানাজি লিমজি আগিয়ারি অগ্নি মন্দিরটি মুম্বাইয়ের সবচেয়ে পুরনো অগ্নি মন্দির। নেক্সট প্রশ্ন দেখো, প্যাডম্যান মুভিটি কার জীবন থেকে নেওয়া হয়েছে? এই যে প্যাডম্যান মুভিটি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি ছবি। এটা অরুণাচলম মুরুগানান্থমের সত্যিকারের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়েছিল। তিনি হলেন তামিলনাড়ু কোয়েম্বাটুরের একজন সামাজিক উদ্যোক্তা। কম খরচে স্যানিটারি প্যাড তৈরির যন্ত্রের উদ্ভাবকের কৃতিত্ব তার।
ঠিক আছে। তিনি মিনি মেশিনগুলি বাণিজ্যিক প্যাডের দামে 1/3 কম স্যানিটারি প্যাড তৈরি করতে পারে এবং ভারতের 29টি, এখন তো 28টি রাজ্যে মধ্যে 23টি গ্রামীণ এলাকায় মেশিনটি বসানো হয়েছে। 2014 সালে তিনি টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন এবং 2016 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। আর এই অক্ষয় কুমার লক্ষ্মীকান্ত চৌহানের চরিত্রে অভিনয় করেছিলেন, যা মুরু গানন্থমের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, কলমকারী চিত্রশিল্পী কোন অঞ্চলের? কলমকারী চিত্রশিল্পী হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের। ঠিক আছে, মানে অপশন ছিল মনে হয় দক্ষিণ ভারত, তাহলে সেক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে দক্ষিণ ভারত। ঠিক আছে, দক্ষিণ ভারত হবে সঠিক উত্তর। এই শিল্প দেখো 3000 বছর আগেকার। ঠিক আছে, 3000 মানে কতদিন আগেকার, যে জন্য এটা এতটা গুরুত্বপূর্ণ। এবং এই জেলার শ্রীকালহস্তি এবং কৃষ্ণা জেলার মাছলি বা মুচলিপত্তনম কলমকারীর জন্য বিখ্যাত। আর এই চিত্রশিল্প সম্পর্কে কয়েকটি তথ্য দেখো। এই কলমকারী শব্দ ফার্সি শব্দ কলম এবং কারি হচ্ছে কারুশিল্প থেকে এসছে। চিত্রকলা এক ধরনের ভারতীয় লোক টেক্সটাইল শিল্প। বিনামূল্যে হাতে আঁকা এবং কাপড়ে ছবি আঁকা মুদ্রণ করা হয়। এই শিল্প হলো গ্রামীণ মহিলা এবং কারিগরদের একটি গার্হস্থ্য পেশা। এই শিল্পে শিল্পীরা বাঁশ বা খেজুরের কাঠি ব্যবহার করে এবং চুল দিয়ে ব্রাশ বা কলম তৈরি করে। নেক্সট প্রশ্ন দেখো, অলিম্পিক জিমন্যাস্টিকে কোয়ালিফাইং করা ভারতীয় খেলোয়াড়ের নাম কি? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে দেখো দীপা কর্মকার, যিনি হলেন একজন ভারতীয় জিমন্যাস্ট, যিনি অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হয়েছেন। জিমন্যাস্টিক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ব্রাজিলের রিও ডি জেনেরোতে 2016 অলিম্পিকে। তিনি অলিম্পিক ইভেন্টে ফাইনালে পৌঁছে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। তিনি মহিলাদের ভল্ট ইভেন্টে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। দেখো নেক্সট প্রশ্ন, গান্ধীসাগর অভয়ারণ্য। গান্ধীসাগর অভয়ারণ্য কিসের সংরক্ষণের জন্য বিখ্যাত? আচ্ছা, তাহলে দেখো এখানে তো অপশন নেই, তবে গান্ধীসাগর অভয়ারণ্য যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, এবং দেখো মন্দসৌর এবং নিমুচ জেলার কিছু অংশ জুড়ে রয়েছে। দেখো এটা যে সংরক্ষণের জন্য বিখ্যাত সেটা হচ্ছে যে এখানে আছে চিতা সংরক্ষণ এবং তথা পুনঃপ্রবর্তন প্রকল্প। ঠিক আছে, যে অপশনটা ছিল তার মধ্যে চিতা সংরক্ষণ তথা পুনঃপ্রবর্তন প্রকল্প এটা কিন্তু হবে। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, পেটার ফুল ফর্ম কি? পেটা হলো দেখো পিপুল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস। বাংলায় এর অর্থ হলো পিপুল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস। পেটা হলো একটি প্রাণী অধিকার সংস্থা। এটি পশুদের নৈতিক আচরণের পক্ষে কথা বলে এবং পেটা বিশ্বের বৃহত্তম প্রাণী অধিকার সংস্থা। ঠিক আছে, আরও কিছু তথ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোক শহরে অবস্থিত। প্রাণীদের খাবার, পোশাক, বিনোদন বা গবেষণার জন্য নির্যাতন করে না, কিন্তু এই পেটা প্রাণীদের নির্যাতন প্রতিরোধের জন্য কাজ করে। আর পেটার আন্তর্জাতিক সভাপতি হচ্ছে ইনগ্রিড নিউক্রিক, এটা হয়তো পরিবর্তন হতে পারে। ডাক্তার মালায়াল পেটা ইন্ডিয়ার সিইও। দেখো এই জিনিসগুলো কিন্তু পরিবর্তিত হয় লাস্টের এই দুটো বাকি তোমরা এতদূর পর্যন্ত করে যাবে পেটার জন্য। দেখো নেক্সট প্রশ্ন, 2024 চিলড্রেন্স চলচ্চিত্র উৎসব কোথায় হয়? ঠিক আছে, চিলড্রেন্স যে চলচ্চিত্র উৎসব এটা হচ্ছে কলকাতাতে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, আর এটা সম্ভবত প্রশ্নটা ছিল চিলড্রেন্স চলচ্চিত্র উৎসব প্রথম কবে শুরু হয়। আচ্ছা দেখো প্রশ্নটা ছিল চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটার সঠিক উত্তর হবে 1955 সালে। ঠিক আছে, এই সময় কিন্তু এটা তৈরি হয়েছিল এবং এর যে সদর দপ্তর সেটা হচ্ছে মুম্বাই। ঠিক আছে, মুম্বাই হচ্ছে সদর দপ্তর। নেক্সট প্রশ্ন দেখো, এই যে সার্ফিং গেম 2024 কোথায় অনুষ্ঠিত হয়? 2024 সালের অলিম্পিক গেমসে সার্ফিং খেলা তাহিতির তিহুপোতে অনুষ্ঠিত হবে মানে হয়েছে, যেখানে প্যারিস কমিটি 2024 সালের গেমসকে ফ্রান্সের বাইরেও ছড়িয়ে দিতে চেয়েছে। এখানে গ্রীষ্মকালীন অলিম্পিক্স যেটা প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল, এটা 33তম অলিম্পিক ছিল, প্যারিস 2024 নামে পরিচিত। ঠিক আছে, ইন্টারন্যাশনাল সার্ফিং অ্যাসোসিয়েশন আয়োজিত 24-এর ওয়ার্ল্ড সার্ফিং গেমগুলি পোর্তো রিকোর আরেসিবোতে লা মার্জিনালে অনুষ্ঠিত হয়েছিল। এই গেমগুলি 23 ফেব্রুয়ারি থেকে
মার্চ 2024 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, একটি আলোক তড়িৎ প্রভাবে ব্যবহৃত ধাতুর কার্য অপেক্ষকের এসআই একক কি? দেখো এক্ষেত্রে এই অপেক্ষকের এসআই একক হলো জুল, এটা হচ্ছে সঠিক উত্তর। আর এই আলোক তড়িৎ ক্রিয়া হলো কোয়ান্টাম বলবিজ্ঞানের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো বস্তুর ওপর রঞ্জন রশ্মি বা দৃশ্যমান আলো পড়লে তা থেকে শক্তি শোষণ করে ইলেকট্রন নির্গত হয়। এই নির্গত ইলেকট্রনকে আলোক ইলেকট্রন বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, চেকমেট কথার অর্থ কি? চেকমেট হচ্ছে একটা ফার্সি শব্দ, শাহম্যাট থেকে এসছে, যার অর্থ হচ্ছে রাজা মারা গেছে। কোন বিজ্ঞানী গতির সূত্র প্রদান করেন? যে অপশনগুলো ছিল সেখানে সেই অপশনের ভিত্তিতে কিন্তু নিউটন হবে। 1687 সালে আইজাক নিউটন প্রথম গতির সূত্র সংকলন করেছিলেন। এখানে দেখো নিউটনের তত্ত্বটিতে গতির 3টি সূত্র প্রদান করা হয়েছে। প্রথম সূত্র অনুসারে আমরা জানি প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। এটা বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। কোনো বাহ্যিক প্রযুক্ত বল অবস্থা পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র অনুযায়ী দেখো, একটি নির্দিষ্ট ভরের জন্য বল হলো ভর এবং ত্বরণের গুণফলের সমান। আর তৃতীয় সূত্র হচ্ছে প্রতিটি ক্রিয়ার ক্ষেত্রে সর্বদা একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, কোন দেশ ইউএনের নিরাপত্তা কমিটির অস্থায়ী সমিতিতে সদস্যপদ পায়নি? ঠিক আছে, এবার দেখো এই যে নিরাপত্তা কমিটি, এর কিন্তু দুটো হয়, দেখো স্থায়ী এবং অস্থায়ী সদস্য। আর কাউন্সিল যেটা, সেটা হচ্ছে 15 সদস্যের সমন্বয়ে গঠিত, যেখানে 5টা হচ্ছে স্থায়ী সদস্য এবং 10টা হচ্ছে অস্থায়ী সদস্য। ঠিক আছে, এই যে যারা স্থায়ী সদস্য তারা কিন্তু চিরকাল থেকেই যাবে, যেমন চীন, ফ্রান্স, রাশিয়া ফেডারেশন এবং যুক্তরাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই যে অস্থায়ী সদস্য যারা থাকবে সেই সমস্ত পরিষদ দ্বারা 2 বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়। ঠিক আছে, মেয়াদি বছরের শেষের সাথে একদম 2 বছরের জন্য নির্দিষ্ট হয়। যেমন ধরো আলজেরিয়া আছে, ইকুয়েডর আছে, গায়ানা, জাপান, মাল্টা, মোজাম্বিক, কোরিয়া প্রজাতন্ত্র, সিয়েরা লিওন, স্লোভেনিয়া আর সুইজারল্যান্ড, এই 10টা হচ্ছে অস্থায়ী সদস্য। ঠিক আছে, আর নন কাউন্সিল সদস্য রাষ্ট্র, যেটা জাতিসংঘের 50টির বেশি সদস্য রাষ্ট্র কখনোই নিরাপত্তা পরিষদের সদস্য হয়নি। দেখো এই প্রশ্নটা দেখো, নেক্সট 35, তেনজিং নোরগে আর নীল আর্মস্ট্রং সহ 2জন মহাকাশচারী, এটা ফাইন্ড অড। আচ্ছা দেখো এই যে প্রশ্নটা ফাইন্ড অড, অর্থাৎ এখানে যেটা প্রশ্নটা ছিল যেটি সমগোত্রীয় নয়, এই প্রশ্নটার ক্ষেত্রে যেটা ছিল যেটা সমগোত্রীয় নয়, 3টি থেকে পৃথক, সেটি কোনটি চিহ্নিত করুন। এখানে তেনজিং নোরগে, নীল আর্মস্ট্রং আছে, তেনজিং নোরগে না, এখানে এডমন্ড হিলারি, আরও দুটো অপশন আছে 3 আর 4। 3-4 আছে এটাতে ইউরি গ্যাগারিন, ঠিক আছে, গ্যাগারিন, আর এটাতে আছে সুনিতা উইলিয়ামস। ঠিক আছে, এই যে সুনিতা উইলিয়ামস, ইউরি গ্যাগারিন এবং নীল আর্মস্ট্রং, এরা 3জনেই কিন্তু মহাকাশচারী। আর এই এডমন্ড হিলারি হচ্ছেন পর্বতারোহী। তাহলে এটা হচ্ছে সবার থেকে আলাদা। নেক্সট প্রশ্ন দেখো, 18তম লোকসভার স্পিকার কে হয়েছেন? সঠিক উত্তর তোমরা জানো, ওম বিড়লা পুনরায় নির্বাচিত হয়েছেন। এবার আমরা দেখে নেব লোকসভার স্পিকার কে। এই যে লোকসভার স্পিকার, লোকসভা হচ্ছে সংসদের নিম্নকক্ষ এবং দেশের সর্বোচ্চ আইনসভা। ঠিক আছে, এখানে ভারতের সংসদের নিম্নকক্ষে প্রিসাইডিং অফিসার লোকসভা স্পিকার, হাউসের সাংবিধানিক আনুষ্ঠানিক প্রধান এই লোকসভার স্পিকারই। তিনি সংসদের কার্য সম্পাদনের ক্ষেত্রে প্রকৃত প্রয়োজনীয়তা এবং উদ্বেগগুলি নিয়ে কাজ করেন। সংসদীয় কার্যকলাপ অনুশীলন পদ্ধতিতে লোকসভার মহাসচিব সচিবালয়ের সিনিয়র অফিসারদের দ্বারা সহায়তা করেন। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার তার দায়িত্ব পালন করেন। দেখো লোকসভার স্পিকার কিভাবে নিযুক্ত হয়। ভারতীয় সংবিধানের 93 অনুচ্ছেদে স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ের নির্বাচনের বিধান রয়েছে। ঠিক আছে, এখানে লোকসভার সদস্যরাই কিন্তু সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে প্রিসাইডিং অফিসার নির্বাচন করেন এবং স্পিকার নির্বাচন সাধারণত নবগঠিত লোকসভার ব্যবসার মাধ্যমে আইটেম এবং প্রক্রিয়াটি প্রোটেম স্পিকার দ্বারা তত্ত্বাবধান করা হয়, যিনি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। সাধারণত ক্ষমতাসীন দলের একজন সদস্য স্পিকার হিসেবে নির্বাচিত হন। ঠিক আছে, যে দল ক্ষমতায় আসে সেই দলেরই একজন সদস্য কিন্তু স্পিকার হিসেবে নির্বাচিত হয়। যেখানে একজন ডেপুটি স্পিকার বিরোধীদের দ্বারা নির্বাচিত হয়, তাহলে বিরোধীরা কিন্তু ডেপুটি স্পিকারটা নির্বাচন করে। লোকসভার যে স্পিকারের দায়িত্ব এবং ক্ষমতা সেটা কি? এবং তিনি 5 বছরের জন্য নিযুক্ত এবং ভারতীয় সংবিধান দ্বারা প্রদত্ত বিস্তৃত ক্ষমতা এবং দায়িত্ব রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, কঠোর নিরপেক্ষতা বজায় রাখবে, এটাই হচ্ছে দায়িত্ব, এবং কোনো বিশেষ রাজনৈতিক দল বা উপদলের স্বার্থের পরিবর্তে সামগ্রিকভাবে হাউসের সর্বোত্তম স্বার্থে কাজ করবে।
লোকসভা স্পিকারের ক্ষমতা এবং দায়িত্বগুলি নিম্নরূপ। ঠিক আছে, এখানে যেটা দেখা যাবে সাংবিধানের বিধানের দোভাষী, অর্থাৎ সবার হয়ে মানে কথা বলা। এই যে লোকসভার কার্যপ্রণালী বিধি, হাউসের মধ্যে সংসদীয় নজরগুলির ব্যাখ্যার চূড়ান্ত কর্তৃত্বা। ঠিক আছে, হাউসের সদস্যদের জন্য বাধ্যতামূলক। যৌথ অধিবেশন যখন হবে তখন তিনি সভাপতিত্ব করবেন। শৃঙ্খলা এবং সাজসজ্জা বজায় রাখবেন। কাস্টিং ভোট যখন হবে তখন তিনি দেবেন। ঠিক আছে, কাস্টিং ভোটে কি, যদি টাই হয় কোনো ক্ষেত্রে কোনো বিলে, সেক্ষেত্রে হাউস একটি প্রশ্নে সমানভাবে বিভক্ত হয়। স্পিকার কিন্তু এই সময় যে কোনো একটা ভোট দেওয়ার অধিকার মানে তার থাকে যে কোনো একদিকে, সেটাকে বলা হয় কাস্টিং ভোট। আর অর্থ বিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। সদস্যদের অযোগ্য ঘোষণা করতে পারেন তিনি। ঠিক আছে, এটা কোন ক্ষেত্রে ঘোষণা করতে পারেন? দশম তফসিল যেটা আছে, 10th শিডিউল, সেখানে দল ত্যাগের যে বিরোধী আইন আছে সেখানে লোকসভা সদস্যদের অযোগ্যতার প্রশ্নগুলি স্পিকারের সিদ্ধান্ত নেন। ঠিক আছে, এইটা কিন্তু 52তম সংশোধনীতে এই ক্ষমতা স্পিকারের উপরে ন্যস্ত করা হয়। কমিটি এবং গোষ্ঠীগুলির সভাপতিত্ব করবেন তিনি। কমিটি গঠন করবেন তিনি। হাউসের সুযোগ সুবিধা রক্ষা করবেন তিনি। এই যে স্পিকারের নিয়োগ পদ্ধতি কেমন, দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ক্ষমতাশীল দল প্রথম এবং সর্বাধিক অনুশীলন পদ্ধতি ব্যবহার করে একজন প্রার্থীকে মনোনয়ন দেয়। বিরোধী দলের সাথে একটি আনুষ্ঠানিক পরামর্শের পরে প্রার্থীকে সংশ্লিষ্ট বিধানসভার জন্য লোকসভার স্পিকার নাম দেওয়া হয়। ঠিক আছে, দ্বিতীয় আর কর্মচর্চা পদ্ধতিতে ক্ষমতাসীন ও বিরোধী দল এক এক পক্ষ থেকে একজন করে প্রার্থীকে মনোনয়ন দেয়। নির্বাচনের দিনে লোকসভার বর্তমান সাংসদদের দেওয়া ভোটের ভিত্তিতে স্পিকার নির্বাচিত হয়। ঠিক আছে, তবে উল্লেখযোগ্যভাবে এই লোকসভা বিধানসভার 72 বছরে স্পিকার পদের জন্য নির্বাচন হয়েছে 3বার, 1952-তে, 1976 এবং 2024-এ। এই 3বারই কিন্তু নির্বাচন হয়েছে লোকসভা স্পিকারের জন্য। দেখো, প্রথম যে লোকসভার স্পিকার তিনি হলেন জিভি মাভালাঙ্কার, আহমেদাবাদ এলাকার। ঠিক আছে, 1952 থেকে 56 জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন। এবং এই লাস্ট 23 নাম্বার 18তম হলেন ওম বিড়লা, কোটা থেকে, রাজস্থানের কোটা, এবং তিনি কন্টিনিউ করছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির। নেক্সট প্রশ্ন দেখো, নাসার লুসি মিশন কোন গ্রহ সম্পর্কিত? দেখো, এক্ষেত্রে যে অপশনগুলো ছিল সেটা হচ্ছে চাঁদ, বৃহস্পতি, গ্রহাণু এবং উল্কা। এখানে সঠিক উত্তর হচ্ছে দেখো বৃহস্পতি। ঠিক আছে, নাসার লুসি মিশন যেটা বৃহস্পতির ট্রোজান গ্রহাণু সম্পর্কিত। এবং এই লুসি মহাকাশযান বৃহস্পতি ট্রোজান গ্রহাণু পরিদর্শন করবে। হ্যাঁ, বৃহস্পতি সূর্যের চারিদিকে কক্ষপথ ভাগ করে এগুলি বৃহস্পতির সামনে পিছনে প্রদক্ষিণ করে। ঠিক আছে, এই গ্রহাণুগুলি ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে অবস্থিত L4 L5। 2027 থেকে 33 সালের মধ্যে 8টি ট্রোজান গ্রহাণু প্রদর্শন করবে। সৌরজগতের গঠন সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। এর বৈশিষ্ট্য হচ্ছে মহাকাশযানের সবচেয়ে উচ্চ রেজলিউশন ক্যামেরার নাম LORRI। নেক্সট প্রশ্ন দেখো, এরিক জে হবসনের লেখা বইয়ের নাম কি? ঠিক আছে, এরিক জে হবসনের বইয়ের লেখার নাম দেখো ইম্পেরিয়ালিজম স্টাডি, এটা তো হয় এরিক জে হবসনের লেখা। এছাড়া দেখো তোমাদের অপশনে যেগুলো ছিল, প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, গ্রেট এক্সপেকটেশন, দ্য এজ অফ রিভলিউশন, আর ছিল ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। তো সঠিক উত্তর সেই ক্ষেত্রে হবে কিন্তু দ্য এজ অফ রিজলিউশন। ঠিক আছে, 1789 থেকে 1848 পর্যন্ত এই বইটা কিন্তু এরিক জে অপশনের লেখা। দেখো, অ্যান্টি ফাইলেরিয়া মাস ড্রাগ মুভমেন্ট, এটা কি জিনিস? দেখো, ফাইলেরিয়ার বিরুদ্ধে প্রধান ওষুধগুলি হচ্ছে DEC, ঠিক আছে, ডাইথিল কার্বামেজিন, ইভামেকটিন এবং অ্যালবেন্ডাজোল। এটা হলো নিমাটোডের নামে পরজীবী দ্বারা সৃষ্ট একটি রোগ। রক্ত খাওয়া পোকামাকড়ের কামড়ের মাধ্যমে এই রোগ সংক্রমিত হয়। কিউলেক্স মশা ফাইলেরিয়ার জীবাণুর বাহক। হাত পা ফোলা, হাইড্রোসিল ইত্যাদি ফাইলেরিয়ার লক্ষণ। এবং ফাইলেরিয়াসিসের চিকিৎসা প্রাপ্তবয়স্ক কৃমিকে হত্যা করা হয়। এবং লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসের জন্য এই DEC একটি পছন্দের ওষুধ এবং এটি প্রাপ্তবয়স্ক কৃমির বিরুদ্ধে সক্রিয়। ফাইলেরিয়াসিস নির্মূলের জন্য প্রতিরোধকমূলক কেমোথেরাপি কৌশল ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে দেখো, এই ছিল তোমাদের ক্লার্কশিপ 4th শিফটের প্রশ্ন এবং তার ডিটেলস আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থেকো। এরকম ভিডিও তাহলে নোটিফিকেশন তোমরা রীতিমতো পেতে থাকবে। আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, একটু লাইক করে দিও, ঠিক আছে। আর আমাদের এই যে চ্যানেল সেটা হচ্ছে বেঙ্গলি পাঠশালা, এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো এই পিডিএফটার জন্য, ঠিক আছে। এরকম বিভিন্ন পিডিএফ যে ভিডিওগুলো হয় তার পিডিএফগুলো কিন্তু শেয়ার করা হয়, ঠিক আছে। শেয়ার করা হবে, যদি নাও করা হয় তাহলে একটু মেসেজ করে দিও, তাহলে শেয়ার করে দেওয়া হবে। আশা করি তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে এই ভিডিওটা ভীষণ কাজে লাগবে এবং এই পিডিএফটাও তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে। তোমাদের খাটতে হবে না, এগুলো এক জায়গায় করা আছে, তোমরা বার করে নিতে পারবে সহজেই, ঠিক আছে। তাহলে ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।